প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর তোমাদের সকলকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। অনেক দিন পর আবার আমি ক্লাস নিতে যাচ্ছি। একটা ঈদের ভ্যাকেশন গেল। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে পড়াশোনার মধ্যেই রয়েছ। আমরা আজকে আলোচনা করব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, অষ্টম অধ্যায়, এবং এই আলোচনায় আছে আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, গোপালগড় সরকারি কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটি বললাম যে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, আর অধ্যায়ের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বা বিগিনিং অফ মডার্ন ফিজিক্স। শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আমি এই অধ্যায়ের উপরে 3-4টি ক্লাস আমি নিয়েছি। আশা করি তোমরা সেগুলো ভুলে যাওনি, এবং যেহেতু মাঝখানে অনেক গ্যাপ, হয়তো তোমরা ভুলে যাচ্ছিলে, তো আমি এজন্য আজকে আমি আবার কিছু কমন টপিক নিয়ে আজকে আলোচনা শুরু করব, যাতে তোমরা পুনরায় আগের পড়াগুলো মনে করতে পারো। এগুলো আমি আগেও আলোচনা করেছি, যেমন আপেক্ষিকতা কী, প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্য, দৈর্ঘ্য সংকোচন। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আপেক্ষিকতা এই বিষয়গুলো কি খুবই ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় বেশ কিছু জিনিস, এবং আমরা এগুলা আলোচনা করেছি। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই যেগুলো আমি বললাম টপিকগুলো, আপেক্ষিকতা কি, তুমি কি আমার এই প্রশ্ন উত্তর দিতে পারছো? হ্যাঁ, হয়তো অনেকেই পারছো, অনেকেই পারছো না। তো প্রসঙ্গ কাঠামো, এটাও একটি কমন প্রশ্ন। জড় প্রসঙ্গ কাঠামো, এটাও একটু সাধারণ কমন এবং শুরুর দিকের প্রশ্ন। এবং সবচেয়ে আরেকটি বিষয়, যেটা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্য দুটি, সেগুলো কি কি তুমি কি এই মুহূর্তে বলতে পারছো? হয়তো কেউ পারছো, কেউ পারছো না। এবং সবচেয়ে আরেকটি বিষয় রয়েছে দৈর্ঘ্য সংকোচন। তো শিক্ষার্থীরা, তোমরা আমাদের সাথে থাকো, আমি পর্যায়ক্রমে এই আলোচনাগুলো আজকে করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা আপেক্ষিকতা সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি আরও একবার। যেমন কোনো বিষয় অন্য কোনো কিছুর সাপেক্ষে বিবেচিত হওয়ার নামই হচ্ছে আপেক্ষিকতা। দুটির সাথে যদি একই বিষয় যদি একাধিক বিষয়ের সাথে তুলনা করা হয়, তখন সেটা হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব অনুসারে এই অনুসারে যদি আমরা বলি, চরম গতি নিরর্থক, সব গতি আপেক্ষিক। তো শিক্ষার্থীরা, আপেক্ষিকতার মোটামুটি একটা ধারণা দিলাম। এখন হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি? কোনো বস্তুর গতির বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয়, যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তো শিক্ষার্থীরা, প্রসঙ্গ কাঠামো এটা একটি কি, যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এবং এটা ত্রিমাত্রিক স্থানে কি কোনো বস্তুটির গতি বর্ণনা করা হয়, সেরকম একটা বিষয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এরপর হচ্ছে যে জড় প্রসঙ্গ কাঠামো। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়, তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। শিক্ষার্থীরা, এবার আমরা বলবো যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্য আমরা জানি দুইটি। তো এই দুইটি কি কি? যেমন প্রথম স্বীকার্য কোনটা, সেটা আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে যে জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ অভিন্ন থাকে। জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ
অভিন্ন থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম স্বীকার্য। এবং এই কথাটির যে স্বীকার্যটা একটু ব্যাখ্যাটা আমি বলি এভাবে, যে নিউটনের গতির প্রথম সূত্র আমরা সকলেই জানি। নিউটনের গতির প্রথম সূত্র যে প্রসঙ্গ কাঠামোতে প্রযুক্ত হয় তাকে জড়তার কাঠামো বলে। যদি কোনো বস্তু স্থিতি বা গতি জড়তায় থাকে তবে এর উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে এর অবস্থার কোনো পরিবর্তন হবে না। এই স্বীকার্য অনুসারে দুজন পর্যবেক্ষক একই রৈখিক বেগে চলতে থাকলে যে কোনো ভৌত সূত্রের অবস্থা একই থাকবে। একই কাঠামোতে যদি থাকে বা একই রৈখিক বেগে যদি থাকে চলতে থাকলে যে কোনো ভৌত সূত্রের অবস্থা একই থাকবে। এটা হচ্ছে একটা কথা। একটা এক্সাম্পল আমরা এখানে দিতে পারি, যেটা হচ্ছে সমগতি সম্পন্ন কোনো ট্রেন যাত্রী কামরার ভিতরের কোনো পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারবেন না ট্রেন স্থির রয়েছে না চলছে। পদার্থবিজ্ঞানের সকল পরীক্ষার ফল ট্রেন স্থির থাকলেও যা হবে, সমবেগে চললেও তাই পাওয়া যাবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলাপ করি যে দ্বিতীয় স্বীকার্যটা কী। দ্বিতীয় স্বীকার্যটি রয়েছে আমাদের শূন্য স্থানে সকল প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতির মান একই থাকে। শূন্য স্থানে সকল প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতির মান একই থাকে। ব্যাখ্যা: এই স্বীকার্য অনুসারে ইথারের অস্তিত্ব স্বীকার করা কোনো মতেই সম্ভব নয়। তাছাড়া মাইকেলসন মৌলির পরীক্ষা এবং নানা পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়েছে যে শূন্যস্থানে আলোর উৎস বেগ উৎস ও পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভরশীল নয়। শূন্যস্থানে আলোর বেগ উৎস ও পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ এটি একটি ধ্রুব রাশি। শিক্ষার্থীরা, আমরা এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পড়েছি, আগে শুরুতেই ক্লাসে পড়েছিলাম, কিন্তু আমি পুনরায় একটু তোমাদেরকে রিভিউ করার জন্য এই পড়াগুলো সামনে নিয়ে এসেছি। তো আশা করি এই কমন বিষয়গুলো তোমরা আবারও ভালো করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে, ভালো করে আবার পড়বে। এখন আমরা একটা প্রশ্ন দেখবো, সেটা দৈর্ঘ্য সংকোচন কী, এবং একটা প্রশ্ন দেখতে দেখা হচ্ছে L L0 ইন্টু √1 - v²/c²। এখানের প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করবে। এই সূত্রটা আমরা এখন ডিরাইভ করব, যে দেখো দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন কী। আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বস্তু বা দণ্ডের দৈর্ঘ্য আপেক্ষিক গতির উপর নির্ভর করে। আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে বস্তু বা দণ্ডের দৈর্ঘ্য আপেক্ষিক গতির উপর নির্ভর করে। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোনো দণ্ডের দৈর্ঘ্য L, খেয়াল করে, একটা পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো একটা গতিশীল কোনো দণ্ডের দৈর্ঘ্য আমরা ধরে নিতে পারি L, এবং নিশ্চল, যেটা গতিশীল নয়, স্থির অবস্থায় রয়েছে, সেরকম একটা দণ্ডের দৈর্ঘ্য আমরা L0 যদি ধরি, তাহলে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে L সর্বদা L0 অপেক্ষা, আপেক্ষিকতা যে তত্ত্ব বলছে সেটা কি, যেটা গতিশীল, হ্যাঁ, L সর্বদা L0 অপেক্ষা গতিশীলতা ছোট হবে, অর্থাৎ L সর্বদা L0 অপেক্ষা ছোট হবে, যেটা গতিশীল সেটা ছোট হবে, এটা মনে রাখতে হবে, যেটা গতিশীল সেটা ছোট হবে। একই দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন বলে। আচ্ছা, তাহলে আমরা দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ প্রতিপাদন করব। লরেন্স রূপান্তরের যে লরেন্স রূপান্তর রয়েছে আমাদের, সেই লরেন্স রূপান্তরের প্রথম ফলাফল হচ্ছে এটা। আচ্ছা, আমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, একটা এস কাঠামো, একটা এস প্রাইম কাঠামো। ছবিটা আগে দেখে নাও যে এই এস কাঠামোটা কীরকম। প্রথমটা হচ্ছে এস কাঠামো, এবং যেটা তিনটে অক্ষর রয়েছে এক্স, ওয়াই, জেড, এবং দ্বিতীয় ছবিটা হচ্ছে এস প্রাইম কাঠামো ধরে নিচ্ছি আমরা, এবং এটার অ্যাক্সিসগুলো হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। তোমরা আগে ছবিটা দেখে নাও। আচ্ছা,
দেখার পরে আমরা এখন বলবো যে মনে করি এস, দ্বিতীয় ছবি যেটা এস প্রাইম কাঠামোতে এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে ভি ধ্রুব গতিতে এক্স অক্ষ বরাবর গতিশীল রয়েছে। এস কাঠামোতে একজন পর্যবেক্ষক এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর সাহিত্য এবি দণ্ড, তোমরা একটা এবি দণ্ড দেখতে পাচ্ছ, এবি দণ্ডের দুইটা প্রান্ত রয়েছে, তোমরা এ প্রান্ত বি প্রান্ত, এবং এবি দণ্ডের দুই প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করলেন x1 ও x2। তাহলে এই কাঠামোতে দণ্ডের দৈর্ঘ্য হবে কি হবে, এল নট হবে। হ্যাঁ, তাহলে আমাদের এস কাঠামো হিসেবে x2 মাইনাস x1, তাহলে আমরা দণ্ডের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এখন ধরি জিনিসটা এস প্রাইম কাঠামোতে অপর একজন পর্যবেক্ষক এবি দণ্ডের দুপ্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করলেন। সে এখন কি একই ঘটনাটা আমরা পর্যবেক্ষক এস মানে এবি দণ্ডের দুই প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করলেন, এটা হচ্ছে x1 প্রাইম ও x2 প্রাইম। এই কাঠামোতে দণ্ডের দৈর্ঘ্য হবে কি একই রকম, যে চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে x2 প্রাইম মাইনাস এ প্রান্তের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে x1 প্রাইম। এটা আমরা সমীকরণ নাম্বার 2 দিয়ে দিলাম। এখন আমরা লরেন্সের যে বিপরীত রূপান্তর সূত্র আমরা জানি, বা সেখান থেকে আমরা কি করতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি যে x1 যে সূত্র x1 সমান সমান লরেন্স রূপান্তরের সেই সূত্র থেকে আমরা লিখব x1 সমান সমান x1 প্রাইম প্লাস ভিটি প্রাইম বাই রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং দ্বিতীয় সমীকরণটা হচ্ছে দেখতে পাচ্ছ x2 সমান সমান x2 প্রাইম প্লাস ভিটি প্রাইম ডিভাইড বাই রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার 1 নম্বর সমীকরণে x1 x2 মান বসে। 1 নম্বর সমীকরণ মনে রয়েছে আছে, আমি আরেকবার দেখা দিচ্ছি। এই লট সমান সমান x2 মাইনাস x1, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণের মানটা আমরা বসাই দিই। সুতরাং দেখো এই লট সমান সমান কী হবে, x2 মাইনাস x1। এখন যদি আমরা লসাগু করি তাহলে আমরা দেখব যে আমরা এখানে কী পাচ্ছি, x2 প্রাইম মাইনাস x1। সিম্পলি তুমি এগুলা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, হ্যাঁ, তাহলে খুব ইজিলি বুঝে যাবে আশা করি। তো x2 প্রাইম মাইনাস x1 প্রাইম বাই রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমরা দ্বিতীয় সূত্রে দেখেছি কি এল x2 প্রাইম মাইনাস, দেখতে পাচ্ছ এল x2 প্রাইম মাইনাস x1 প্রাইম তা ইজিক্যাল টু এল। এই মানটা যদি আমরা এখানে উপরে বসায় দেই, ব্র্যাকেটে দেওয়া আছে এল সমান সমান x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, উপরে বসায় দিই তাহলে হবে এল। সুতরাং আমি যদি সাধারণ ইন্টারচেঞ্জ করে সমীকরণটা বের করি তাহলে এল সমান সমান হচ্ছে এল নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই স্কোয়ার। সমীকরণ নাম্বার আমরা 3 লিখেছি। এই 3 নং সমীকরণকে দৈর্ঘ্য সংকোচন সম্পর্কিত সমীকরণ বলে। এই সমীকরণ হতে দেখা যায় কে বড়, তুমি এই সমীকরণ দেখে কি কেউ বুঝতে পারো? এখানে এল ইজ স্মলার দ্যান এল নট, অর্থাৎ এল নট হচ্ছে আমাদের নিশ্চল অবস্থার দৈর্ঘ্য, আর এল হচ্ছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য। অর্থাৎ নিশ্চল অবস্থার দৈর্ঘ্যটা সবসময় বেশি হবে, আর গতিশীল থাকলে সেই দৈর্ঘ্যটা কম মনে হবে। অর্থাৎ গতিশীল অবস্থায় দণ্ডের দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দণ্ডের দৈর্ঘ্য অপেক্ষা ছোট হবে। এটা ভালো করে মেমোরাইজড করো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই ঘটনাকে স্থান সংকুচন বলে। আবারও বলছি, গতিশীল অবস্থায় দণ্ডের দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় দণ্ডের দৈর্ঘ্য অপেক্ষা ছোট হবে। এই ঘটনাকে স্থান সংকুচন বলে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে দৈর্ঘ্য সংকুচন এই আলোচনাটা করলাম, এবং পরবর্তীতে আমরা আরেকটি স্টেপ, সেটা হচ্ছে কাল দীর্ঘায়ন সমীকরণ আলোচনা করব, যেটা কিনা লরেন্স রূপান্তরের
তৃতীয় ফলাফল, তোমরা আশা করি লরেন্স যে ট্রান্সফরমেশন যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা একটু বাসায় পড়াশোনা করবে আরও। সেটা পরবর্তী ক্লাসে আমরা এই টপিকগুলো নিয়ে আবার আসবো। তো শিক্ষার্থীরা সবাইকে আবার ধন্যবাদ জানাই ক্লাসটি ফলো করার জন্য। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।